কেমন আছো তোমরা? তোমাদের আবার স্বাগত জানাই আমাদের আজকের অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপ অধ্যায়ের পরবর্তী পর্ব আজকের পর্বে। হ্যাঁ, আজকের পর্বে আমরা কি করব? আজকের পর্বে হলো আমরা সৃজনশীল প্রশ্ন যা ছিল 29, 30, 31, এই তিনটা প্রশ্ন আমরা আজকে সলভ করব। ঠিক আছে? তো প্রথমে দেখি 29 নাম্বার যে প্রশ্নটা সৃজনশীল, এটা কি বলছে দেখো। এটা বলছে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ। ঠিক আছে? এবং ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার, মানে এটা 15 মিটারটি কি দৈর্ঘ্য এবং এই 4 মিটারটি কি প্রস্থ, সরি উচ্চতা। ঠিক আছে? এবং প্রস্থ কি বলছে? দৈর্ঘ্যের 2/3 অংশ। হ্যাঁ, তাহলে আমরা দৈর্ঘ্য থেকে প্রস্থটা বের করতে পারবো। হ্যাঁ, তাহলে তারপর বলছে কি, মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.0012৯ গুণ ভারী। হ্যাঁ, এটা হলো আমাদের ডাকটা দিছে। হ্যাঁ, তারপর প্রশ্ন কি বলছে? ক নম্বর প্রশ্নে বলছে ঘরের পরিসীমা নির্ণয় করো। হ্যাঁ, এখন আমরা কি জানি পরিসীমা সমান হলো কি 2 গুণ দৈর্ঘ্য যুগ প্রস্থ। এখন আমাদের দৈর্ঘ্য দিয়ে দিছে 15 মিটার, এখন কি লাগবে? আমাদের প্রস্থ লাগবে। এবং প্রশ্নের জন্য একটা দিয়ে দিছে কি, ক্লু দিয়ে দিছে কি, প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ। তার মানে আমরা কি লিখতে পারি? দেয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার, 15 মিটার দেয়া আছে। এবং কি দিছে? ঘরের প্রস্থ কি দিছে? দৈর্ঘ্যের 2/3 অংশ। এই যে দৈর্ঘ্যের 2/3 অংশ লিখলাম আমরা। এবং কি দৈর্ঘ্য কত? 15 মিটারের 2/3 অংশ প্রস্থ। এটা এইভাবে লিখলাম। তাহলে দেখো, 3 দিয়ে যদি 15কে আমরা কাটি তাহলে কি হবে? 5। আর 5 আর 2 গুণ করলে কত হবে? 5 2 গুণা 10, 10 মিটার। তাহলে আমরা প্রস্থ কত পাইলাম? 10 মিটার। ঠিক আছে? সুতরাং এখন আমরা কি জানি? আমরা জানি পরিসীমা সমান দৈর্ঘ্য গুণ সরি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে? এটা কি পরিসীমা। তাহলে 2 আর দৈর্ঘ্য কত? 15 যোগ প্রস্থ কত পাইছি? 10। 15 আর 10 যোগ করলে কত? 25। 25-এর সাথে 2 গুণ করলে কত হবে? 50। তাহলে পরিসীমা কত পাবো আমরা? 50 মিটার। ঠিক আছে? তাহলে পরিসীমাটা কত হচ্ছে আমাদের? 50 মিটার। এটা কিসের পরিসীমা? ঘরের পরিসীমা। সুতরাং নির্ণয় ঘরের পরিসীমা কত? 50 মিটার। তারপর কি বলছে দেখো, তারপর বলছে মেঝের উল্লিখিত স্থান বাদাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে। এখন বলছে উল্লিখিত স্থান বলতে কি বুঝাইছে বলতো? উল্লিখিত স্থান বলতে বুঝাইছে যে মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। ঠিক আছে? আচ্ছা, দেখি যাই আমরা। হ্যাঁ, এটা ছিল আমাদের এই যে 15 মিটার এবং 10 মিটারের পুরো একটা ঘরটা, মেঝেটা। হ্যাঁ, ওই মেঝের থেকে কি বলছে? চারদিকেই 1 মিটার, এই যে মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রাখতে বলছে। এখন আমরা মেঝের চারদিকে, এটা হলো পুরাটা মেঝে, 10 মিটার এবং 15 মিটার পুরো একটা মেঝে ছিল। এটার থেকে আমরা কি করছি? এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার এবং এইদিকে 1 মিটার, টোটাল চারদিকে 1 মিটার 1 মিটার 1 মিটার করে কি করছি? ফাঁকা রাখছি। ফাঁকা রাখার পর এই যে এগুলো হলো কি পাথর বসাইছি, 50 সেন্টিমিটারের পাথর বসাইছি। এগুলো 50 সেন্টিমিটারের পাথর প্রত্যেকটা, এটা পাথর, এটা পাথর, এটা পাথর। হ্যাঁ, সবগুলা পাথর বসাইছি 50 সেন্টিমিটারের পাথর বসাইয়া এটাকে আমরা ফিল আপ করছি। ঠিক আছে? এখন দেখো কি করতে পারি। এই যে যে অংশটুকু আমরা পাথর বসাইছি, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করার জন্য দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। যেহেতু 1 মিটার করে ফাঁকা রাখছি, 1 মিটার করে ফাঁকা রাখছি, তাহলে এদিক থেকে 1 মিটার কমাই দিছি, এদিক থেকে 1 মিটার কমাই দিছি। তাহলে 15 মিটার ছিল, এখান থেকে 1 কমলে কমলে 14, আবার এদিক থেকে 1 কমলে কত? 13। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? দেয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার, ক হতে পাই ঘরের প্রস্থ কত পাইছি? ক হতে 10 মিটার। এখন ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য কত হবে? এই যে এদিক থেকে 1 মিটার বাদ এবং এদিক থেকে 1 মিটার বাদ, টোটাল 15 বিয়োগ 1 যোগ 1, 2। 15 বিয়োগ 2 13 মিটার। এবং ঘরের প্রস্থ কি পাবো? ফাঁকা স্থান বাদে 10 মিটার ছিল, এদিক থেকে 1 বিয়োগ 9 এবং এদিক থেকে 1 বিয়োগ 8, 10 বিয়োগ 1 যোগ 1 মানে 2, 10 বিয়োগ 2, 10 বিয়োগ 2 8, 8 মিটার পাইছি। ঠিক আছে? সুতরাং ফাঁকা স্থান বাদে ঘরের ক্ষেত্রফল, মানে এই যে ফাঁকা স্থান বাদে এটা এগুলো বাদে ঘরের ক্ষেত্রফল, এই যে এটা সমান কত? এটা সমান হলো ওই যে ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য এবং ঘরের প্রস্থ 13 গুণ 8। এটা করলে কত পাবো? 13 আর 8 গুণ করলে 104 বর্গমিটার। ঠিক আছে? এটা কিসের ক্ষেত্রফল? এই যে এই এরিয়াটার ক্ষেত্রফল, এই যে আমাদের চকলেট কালারের যে এরিয়াটা, এটার ক্ষেত্রফল। ঠিক আছে? এখন এই যে চকলেট কালারের এরিয়ার মধ্যে এই যে দাগ দেয়া দেয়া আছে না, এগুলা কি? ইট বসাইছি, পাথর বসাইছি। ঠিক আছে? পাথরের পাথরের দিছে কত? 50
সেন্টিমিটার, বর্গাকার পাথর। হ্যাঁ, তাহলে এক বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য যদি 50 সেন্টিমিটার হয়, তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তারপর এই যে এই টোটাল ক্ষেত্রফলটা পাইছি, এই টোটাল ক্ষেত্রফলটা পাইছি, এটার থেকে যদি পাথরের ক্ষেত্রফল বাদ দেই, তাইলে কি কতগুলো পাথর লাগবে এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে বর্গাকার পাথরের কি করতে পারি আমরা, এক বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার দিছে, এটাকে আমরা প্রথমে মিটারে নিলাম। হ্যাঁ, যেহেতু ওটা আমরা কি পাইছি, মিটারে পাইছি, তো মিটারে নিলে কত হবে, 50 সেন্টিমিটার মিটারে নিলে 0.5 মিটার হবে। ঠিক আছে, তো বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত পাবো, 0.5 স্কোয়ার, মানে বাহু স্কোয়ার, 0.5 স্কোয়ার করলে 0.25 মিটার পাবো। তারপর আমরা কি বলছিলাম, এই যে টোটাল যে এটার ক্ষেত্রফল পাইছি, এই এরিয়াটার, এটার ক্ষেত্রফল ভাগ পাথরের ক্ষেত্রফল ভাগ দিলেই আমরা কতটা পাথর লাগবে পেয়ে যাব। তাহলে এই এরিয়াটা কত পাইছি, 104 বর্গমিটার ভাগ 0.25 বর্গমিটার। তাহলে এটাও বর্গমিটার ছিল, এটাও বর্গমিটার ছিল, এটা বর্গমিটার হবে। ঠিক আছে, বর্গমিটার, এটাও বর্গমিটার, এটাও বর্গমিটার, বর্গমিটার বর্গমিটার কাটা এককে এককে, সুতরাং থাকবে শুধু 416। কি কতগুলো পাথর, 416টি পাথর। হ্যাঁ, তাহলে কতগুলো পাথর লাগবে আমাদের, টোটাল 416টি পাথর। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো আমরা কি করছি, প্রথমে করছি হলো ফাঁকা স্থান বাদে ওই অংশটুকুর, ফাঁকা স্থান বাদে ওই অংশটুকুর আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করছি। ঠিক আছে, ফাঁকা স্থান বাদে ওই অংশটুকুর দৈর্ঘ্য এটা 13 মিটার এবং প্রস্থ 8 মিটার এটা। তারপর কি করছি, ওই ফাঁকা স্থান বাদে ওইটার ওই অংশটুকুর ক্ষেত্রফল বের করছি। তারপর কি করছি, পাথরের ক্ষেত্রফল বের করছি। পাথরের ক্ষেত্রফল, ওই ওই অংশটুকুর ক্ষেত্রফল ভাগ পাথরের ক্ষেত্রফল দিলে আমরা পাথর কতগুলো লাগবে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই কাজটাই করছি আমরা। এই যে ফাঁকা স্থান বাদে ক্ষেত্রফল বের করছি, তারপর পাথরের বাহুর দৈর্ঘ্যটাকে আমরা মিটারে নিছি, তারপর ওটার ক্ষেত্রফল বের করছি পাথরের, তারপর কি করছি, দুইটার ক্ষেত্রফলকে ভাগ দিছি, ওই অংশটুকুর ক্ষেত্রফল তারপর ভাগ পাথরের ক্ষেত্রফল। তাহলে কতগুলো পাথর লাগবে আমাদের, 416টি পাথর। ঠিক আছে, আচ্ছা, তারপর কি বলছে, তারপর ঘ নাম্বার প্রশ্ন কি বলছে দেখি, ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। ঠিক আছে, তো কি বলছে দেখো, আমরা এখান থেকে দৈর্ঘ্য পাইছি, উচ্চতা পাইছি এবং ক হতে কি পাইছি, প্রস্থও পেয়ে গেছি। এখন বলছে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। এই যে ধরো এটা আমাদের ঘর, হ্যাঁ, ঘরের এটা হলো আমাদের দৈর্ঘ্য, আর এই যে এই পাশটা হলো কি আমাদের প্রস্থ। হ্যাঁ, আর এই যে এটা কি উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকলে আমরা কি পাই, আয়তন পাই। এটা হলো ঘরের আয়তন হবে। ঠিক আছে, দেয়া আছে ঘরের দৈর্ঘ্য এটা 15 মিটার, উচ্চতা 4 মিটার, এবং ক হতে আমরা কি পাইছি, ঘরের প্রস্থ পাইছি, কত মিটার পাইছি, 10 মিটার। সুতরাং ঘরের আয়তন কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, কারণ 15 গুণ 10 গুণ 4 সমান কত, 600 ঘনমিটার। এই যে মানে এটা টোটালটা কি, ঘরের আয়তন, এই টোটালটা ঘরের আয়তন। এখন এককটা কি হয়েছে, ঘনমিটার। কিভাবে হয়েছে, দৈর্ঘ্যের একক কি মিটার, প্রস্থের একক মিটার, উচ্চতার একক মিটার, তাহলে মিটার গুণ মিটার গুণ মিটার মানে ঘনমিটার বা মিটার কিউব। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে কি বলছে, বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। এখন আমরা কি জানি, দেখো আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন সমান 1 গ্রাম পানি। ঠিক আছে, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কি জানি, 1 গ্রাম পানি। আর এখানে কি দিছে, 1 ঘন সেন্টিমিটার আছে, তাহলে এই যে এইটা কি আছে, ঘন মিটারে আছে, এটাকে কি করব, ঘন সেন্টিমিটারে নিব। কারণ কেন, দেখো পানির সাথে একটা বায়ুর তুলনা করে দিছে, পানির সাথে বায়ুর তুলনা করছে কি, বায়ু পানির তুলনায় 0.0129 গুণ ভারী। তাহলে সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কি হবে, 1 গ্রাম পানির ওজন ইন্টু কত গুণ ভারী, ওইটা কত গুণ ভারী, 0.0129 গুণ ভারী। 1 গ্রাম পানির ওজন ইন্টু কত গুণ ভারী, পানির তুলনায় এত গুণ ভারী, এটা গুণ করলে আমরা কি ওই 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন পাবো। ঠিক আছে, কত পাইছি, 1.0000129 গ্রাম। হ্যাঁ, তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন পাইছি। তাহলে এই জন্য এখানেও কি, এই ঘরের মধ্যে ঘরের আয়তনটা পাইছি কি 600 ঘনমিটার। তাই এই যে ঘর, এই ঘরের আয়তনের মধ্যে কি আছে, বায়ু আছে। বায়ু কি আছে, পুরা ঘরটাতেই আছে। ঠিক আছে, ঘরটাতে পুরো পুরা বায়ু কি থাকে, যে যেখানেই থাকে ওইখানের পুরা সব স্থানই কি জুড়ে থাকে। তাহলে এই ঘর, এই ঘরের সব স্থানেই বায়ু জুড়ে আছে, মানে ওই ঘরের আয়তনের সমানই বায়ু আছে। তাহলে এটাকে ঘনমিটার থেকে আমরা কি করছি, ঘন সেন্টিমিটার এনেছি। ঘন সেন্টিমিটার নেওয়ার জন্য কি করছি, দেখো মিটার থেকে যদি সেন্টিমিটার নেই কি করার লাগে, 100 দিয়ে গুণ করার লাগে। তাহলে ঘন মিটার তার মানে 3 বার মিটার, 3 বার মিটারকে 3 বার সেন্টিমিটারে নেওয়া লাগবে। এই জন্য 1 বার সেন্টিমিটারের জন্য 1 বার মিটার, মিটারের জন্য 1 বার সেন্টিমিটার, 1 বার মিটারের জন্য আরেকবার সেন্টিমিটার, আরেকবার মিটারের জন্য আরেকবার সেন্টিমিটার। টোটাল 100 গুণ 100 গুণ 100 দিয়ে গুণ করছি, তাহলে কত হবে, 600 গুণ, টোটাল শূন্য কয়টা, 2টা 4টা 6টা 8টা, 6-এর পিছনে 8টা শূন্য হবে, 2 4 6 8, 8টা
ঠিক আছে, তাহলে একক কি হবে, যেহেতু সেন্টিমিটারে নিয়ে গেছি তার মানে কি সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তারপর এগুলো তো আমরা করছি। হ্যাঁ, আমরা কি জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে এবং প্রশ্ন মতে কি বলছে, বায়ু পানির তুলনায় 0.0010192 গুণ ভারী। তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কি হবে, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন ইন্টু যত গুণ ভারী। তাহলে সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন সমান 1 গ্রাম, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম ইন্টু এত গুণ ভারী। এটা গুণ করলে কি হবে, একের সাথে এটা গুণ করলে এটাই হবে 0.00129 গুণ 129 গ্রাম। ঠিক আছে, সুতরাং আমরা ঘরটিতে বায়ু কত পাইছি বা ঘরটির আয়তন কত পাইছি, 6-এর পিছনে 8টা শূন্য ঘন সেন্টিমিটার। ঠিক আছে, সুতরাং ঘরটিতে বায়ুর পরিমাণ আছে কি, এটা আয়তন গুণ কত, 1 ঘন সেন্টিমিটার যদি এত গ্রাম থাকে তাহলে এত ঘন সেন্টিমিটার কত গ্রাম থাকবে, এটা গুণ এটা 0.00129 গুণ, এটার গুণ করলে কত পাবো আমরা, 7,74,000 গ্রাম। কেন গ্রাম, এই যে এটা গ্রাম ছিল। ঠিক আছে, গ্রাম ছিল, এটা গ্রাম ছিল এই জন্য এটা কিসে পাইছি, গ্রাম পাইছি। এখন দেখো বলছে কি ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে, কিলোগ্রাম বলছে, কিলোগ্রাম। হ্যাঁ, কিলোগ্রাম মানে কি কেজি, কেজিতে বের করতে বলছে। এখন আমরা কি জানি, গ্রামকে যদি আমরা কিলোগ্রামে নেই তাহলে কি করা লাগবে, 1000 দিয়ে ভাগ করা লাগবে। তো দেখো আমরা 7,74,000কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, এক এই এক, শূন্য শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 774কে যদি 1 দিয়ে ভাগ দিই 774, তাহলে কেজি, কিলোগ্রাম মানে 774 কিলোগ্রাম। তাহলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত, 774 কিলোগ্রাম। ঠিক আছে, তাহলে কি করছি দেখো, ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে, এর জন্য কি লাগবে আমাদের, ঘরটির আয়তন লাগবে, কারণ আয়তন ওই ওই ঘরের আয়তনের সমান কি আছে, বায়ু আছে। ঠিক আছে, ওই আয়তন বের করছি, ঘরের প্রথমে আমরা কি করছি, ওই ঘরের আয়তন বের করছি, ওই ঘরের আয়তন বের করছি, ঘরের আয়তনটাকে কিসে নিছি, সেন্টিমিটার, ঘনমিটারে বের করছি, ওটাকে আমরা ঘন সেন্টিমিটারে নিছি। কারণ কি, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, এবং এখানে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে পানি এবং বায়ুর, যে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে কি, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম গুণ কত গুণ ভারী, অত গুণ, এই দুইটা গুণ করলে এটা, এজন্য আমরা এটাকে ঘন সেন্টিমিটার নিয়ে নিছি। ঠিক আছে, নেওয়ার পর 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন যদি এটা হয়, তাহলে এই যে একটুক বায়ু আছে ওই ঘরটাতে, 6-এর পর 8টা শূন্য ঘন সেন্টিমিটার কি বায়ু আছে, কত হবে এটা, শতক, হাজার, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 60 কোটি ঘন সেন্টিমিটার বায়ু আছে। ঠিক আছে, 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন যদি এটা হয়, তাহলে 60 কোটি ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কি হবে, 60 কোটি ঘন সেন্টিমিটার ইন্টু 0.00129 গুণ 129 গ্রাম, তাহলে কি বের হবে, 7,74,000 গ্রাম। এখন বলছে আমাদের কিলোগ্রামে নিতে, তাহলে আমরা 1000 দিয়ে ভাগ দিলে গ্রামকে কিলোগ্রামে চলে যাবে, তাই আমরা 1000 দিয়ে ভাগ দিচ্ছি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো এটা? হ্যাঁ, তারপর যদি বুঝতে না পারো তাহলে আমাদের কিন্তু কমেন্ট করে জানাবা। হ্যাঁ, ঠিক আছে, তারপর আমরা যাব নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ কি, 30 নম্বর ম্যাথটা। 30 নম্বর ম্যাথটা কি বলছে, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার, মানে 80 মিটারটা কি দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 60 মিটার। ঠিক আছে, জমির ভিতর 4 মিটার চওড়া পার ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। এই যে জমির ভিতর, এটা পুরো একটা জমি ছিল 80 মিটার এবং 60 মিটার প্রস্থের, 80 মিটার দৈর্ঘ্যের, এবং এটার ভিতর 4 মিটার বিশিষ্ট, ভিতরে বলছে কিন্তু, হ্যাঁ, চারদিক থেকে ওই জমিটার চারদিক থেকে 4 মিটার করে ফাঁকা রেখে রেখে একটা পুকুর খনন করছে, এবং পুকুরের গভীরতা কত করছে, 3 মিটার, 3 মিটার একটা পুকুর খনন করছে। তারপর কি বলছে, তারপর বলছে একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়, মানে প্রতি সেকেন্ডে একটা মোটর দ্বারা 0.1 ঘনমিটার পানি শূন্য করতে পারে একটা মোটর। প্রথম প্রশ্নটা কি বলছে, ক নাম্বার, প্রথম প্রশ্ন বলছে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো, ইঞ্চিতে প্রকাশ করো। পুকুরের গভীরতা কত দিছে, 3 মিটার, পুকুরের গভীরতা কত দিছে, 3 মিটার। এখন আমরা কি জানি, দেয়া আছে পুকুরের গভীরতা 3 মিটার। এখন আমরা জানি কি 1 মিটার সমান কত জানি, 39.37 ইঞ্চি, 1 মিটার সমান 39.37 ইঞ্চি। ঠিক আছে, তোমাদের যদি মনেও না থাকে তাহলে দেখো 1 মিটার হইতে কত সেন্টিমিটার লাগে, 100 সেন্টিমিটার লাগে। এখন আমরা স্কেল, আমরা যদি স্কেল নেই একটা, এই যে এই স্কেলটা যদি নেই, দেখো এই স্কেলে 100 সেন্টিমিটার নিতে হলে কত, 3 বার নিলে 90, 30 সেন্টিমিটার করে আছে। ঠিক আছে, 30 সেন্টিমিটার করে আছে, তাহলে 3 বার নিলে 90, আরো 10 লাগবে, তাহলে আরো 10 সেন্টিমিটার নিব, একটুক নিব, হ্যাঁ একটুক নিব,
নেওয়ার পর তাহলে দেখো, তাহলে 3 পার নিছি, ইঞ্চি কত নিছি, 3 × 36, এবং এটুকের জন্য দেখো 3 দশমিক সামথিং একটা কিছু আসতেছে, 3 দশমিক সামথিং ইঞ্চি আসতেছে, মানে 36 আর 3 39 সামথিং কিছু একটা, 39 সামথিং কিছু একটা, তুমি 39.5ও করতে পারো, বা আমরা পড়ছি কি 39.37, তাহলে তুমি যদি মনেও না থাকে 39 দশমিক সামথিং কিছু একটা দিয়ে ম্যাথটা করে দিবা, ঠিক আছে। তাহলে দেখো 1 মিটার যদি আমরা জানি 39.37 ইঞ্চি হয়, সুতরাং 3 মিটার কি হবে, 3 × 39.37 সমান সমান 118.11 ইঞ্চি, ঠিক আছে, পেয়ে গেছি আমরা। সুতরাং পুকুরের গভীরতা কত পাইছি, 118.11 ইঞ্চি, ঠিক আছে। তারপরে কি বলছে, পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, ওই যে আগের ম্যাথগুলোর মতো, হ্যাঁ, পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এটা হলো একটা আয়তকার ক্ষেত্র, মানে জমিটা, এই জমিটার দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। এখান থেকে আমরা 4 মিটার 4 মিটার করে চারদিকে পাড় রাখছি, এবং বলছে কি ওই পাড়টারই কি করতে, ক্ষেত্রফল বের করতে। তাহলে এখন দেখো কি করতে পারি আমরা, ওই প্রথমে আয়তকার ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে পারি। দেয়া আছে আয়তকার জমির দৈর্ঘ্য কত, 80 মিটার এবং প্রস্থ কত, 60 মিটার। এই যে এটা হলো 80 মিটার এবং এটা কি 60 মিটার প্রস্থ, ঠিক আছে। সুতরাং আয়তকার জমির ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 80 × 60 সমান 6 × 8 = 48, 2টা শূন্য 2টা শূন্য, হ্যাঁ, 4800 বর্গ মিটার বা 4800 বর্গ মিটার, ঠিক আছে। এখন দেখো কি বলছে, এখন জমির ভিতর 4 মিটার চওড়া পার রেখে পুকুর খনন করায় পুকুরের দৈর্ঘ্য কি হবে, দেখো 4 মিটার চওড়া যদি পুকুর খনন করি, তাহলে এদিক থেকে 4 এদিক থেকে 4 বাদ দিছি, তাহলে দৈর্ঘ্য 80 মিটার ছিল, 4 4 বাদ দিছি, 80 থেকে 4 বাদ দিলে 76, 76 থেকে 4 বাদ দিলে এদিকে কত, 72। 80 বিয়োগ এদিকে 4 এদিকে 4 মানে 4 × 2 8, 80 বিয়োগ 8 মানে 72 মিটার। তাহলে এই যে এটা কত হবে, পুকুরের দৈর্ঘ্য এটা 72 মিটার হইলো, ঠিক আছে। এরকম কি প্রস্থ বের করতে পারি, এই যে 60 মিটার ছিল, 4 4 বাদ দিছি মানে 60 বিয়োগ 4 × 2 মানে 8, 60 বিয়োগ 8 মানে কত, 52, মানে এই যে পুকুরের প্রস্থটা কত পাইছি আমরা, 52 মিটার, ঠিক আছে। সুতরাং কি করতে পারি, পুকুরের ক্ষেত্রফল, এই যেমন এখন কি করতে পারি, এই যে পুকুরটার ক্ষেত্রফল বের করতে পারি। পুকুরের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি, ওই যে পুকুরের দৈর্ঘ্য 72 মিটার গুণ পুকুরের প্রস্থ 52 মিটার, ঠিক আছে। 72 × 52 কত হবে, 3744। এটা ক্যালকুলেটর হিসাব করলে কত পাচ্ছি আমরা, 3744 বর্গ মিটার, ঠিক আছে। এখন আমাদের বলছে কি, আমাদের বলছে হলো পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দেখো এই যে আয়তকার জমির ক্ষেত্রফল বিয়োগ যদি আমরা পুকুরের ক্ষেত্রফল দেই, তাহলেই তো আমাদের এই যে পুকুর পাড়ের ক্ষেত্রফলগুলা, এই যে পুকুর পাড়ের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব, তাই না। সুতরাং পাড়ের ক্ষেত্রফল সমান আয়তকার জমির ক্ষেত্রফল বিয়োগ পুকুরের ক্ষেত্রফল, ঠিক আছে। আয়তকার জমির ক্ষেত্রফল 4800, পুকুরের ক্ষেত্রফল 3744, বাদ দিলে কত হবে, বিয়োগ করলে 1056 বর্গ মিটার, ঠিক আছে। সুতরাং পাড়ের ক্ষেত্রফল আমরা কত বের করছি, 1056 বর্গ মিটার। হ্যাঁ, ওই যে আমরা প্রথম পর্বে করছিলাম ওই ম্যাথগুলোর মতোই, রাস্তা বের করছিলাম, পাড়ও বের করছিলাম একটা পুকুরের, হ্যাঁ, ওই ম্যাথটার মতোই। আচ্ছা, এমনটা বুঝতে পারছো সবাই, ঠিক আছে। এখন আমরা গ নাম্বার প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নটা বলছে কি, পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন। হ্যাঁ, এখন পুকুরটার মধ্যে যে পানি আছে, পানি কি পরিমাণ আছে, পুকুরের আয়তন সমান পানি আছে, হ্যাঁ, পুকুরের কি সমান পানি আছে, আয়তন সমান পানি আছে। পুকুরের আয়তনের জন্য কি লাগবে, পুকুরের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা লাগবে, হ্যাঁ। তাহলে আমরা কি খ হতে কি পাইছি দেখো। আচ্ছা, প্রথমে প্রশ্নে কি দেয়া আছে, পুকুরের গভীরতা দেয়া আছে কি, 4 মিটার দেয়া আছে, পুকুরের গভীরতা 4 মিটার বা উচ্চতা আর কি 4 মিটার, সরি 3 মিটার, 3 মিটার, ঠিক আছে। তারপর কি খ হতে আমরা কি পাইছি, পুকুরের দৈর্ঘ্য পাইছি 72 মিটার, হ্যাঁ, আর পুকুরের প্রস্থ কত পাইছি, 52 মিটার, এটা পাইছি। সুতরাং পুকুরের আয়তন আমরা বের করতে পারি, মানে আয়তনের সমানই তো পানি থাকবে, তাই না। আয়তনের সমান পানি যেহেতু থাকবে, তাহলে আয়তন, পুকুরের আয়তন বের করবো। পুকুরের আয়তন কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা, ঠিক আছে। দৈর্ঘ্য কত পাইছি পুকুরের 72, প্রস্থ কত পাইছি পুকুরের 52, আর পুকুরের গভীরতা কত দেওয়া আছে 3। এই তিনটা যদি গুণ করি কত পাবো, 11323 ঘনমিটার। কারণ মিটার 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 গুণ করলে কি হবে, ঘনমিটার, 3টা মিটার গুণ করলে, বা মিটার কিউব, মিটার কিউব এভাবে লিখতে পারো। এখন কি বলছে, এটা কি পাইছি আমরা, পুকুরের আয়তন। এখন বলছে 0.1 ঘনমিটার পানি শূন্য করতে প্রয়োজন 1 সেকেন্ড। হ্যাঁ, বলছে কি দেখো, একটি পানি মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। মানে কি 0.1 ঘনমিটার পানি শূন্য করতে কত সময় লাগে, 1 সেকেন্ড লাগে। সুতরাং 0.1 ঘনমিটার পানি শূন্য করতে সময় কত লাগে, 1 সেকেন্ড। সুতরাং 1 ঘনমিটার পানি শূন্য করতে কত লাগবে, 1/0.1 সেকেন্ড, এটাই তো লাগবে ঐকিক নিয়মে যদি আমরা করি, ঠিক আছে। সুতরাং পুকুরের পানির আয়তন কত, মানে পুকুরের আয়তন সমানই তো পানি আছে,
11,323 ঘনমিটার, মানে ওইটা পুকুরের মানে পানি আছে, 11,323 ঘনমিটার পানি আছে। ওই পানিকে শূন্য করতে কত সময় লাগবে তাইলে? 11,323 ঘনমিটার পানি শূন্য করতে প্রয়োজন হবে কি 1 গুণ 11,323 ভাগ 0.1 সেকেন্ড, সেকেন্ডে চলে যাবে, ঠিক আছে? যেহেতু সেকেন্ড বলছে, 0.1 ঘনমিটার পানি শূন্য করতে 1 সেকেন্ড প্রয়োজন, প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড প্রয়োজন, ঠিক আছে? তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, দেখো কি হবে। এই দশমিকের জন্য, এই দশমিক যদি আমরা করার জন্য কি করি, 10 গুণ করি, তাহলে কি হবে, এটা 1, এটা 1 হবে, যেহেতু এদিকে 10 গুণ করছি, এদিকেও কি করব, 10 গুণ করব। গুণ করলে কত হবে দেখো, এটা 0.1 গুণ 10 মানে কি 1, আর এটা 11,323 গুণ 10 মানে কত, 1,13,230, আর গুণ 1 মানে 1,13,230, এটাই হবে। আর ভাগ 1 মানে এটা 1 দিয়ে ভাগ করলে এটাই হবে, ঠিক আছে? তাহলে কি হলো, এটা সেকেন্ডে আসলো, সেকেন্ড, 1,13,230 সেকেন্ড। এখন এটা কি স্পেসিফিক বলো, আমরা কি বুঝতে পারতেছি আসলে কত সময় লাগতেছে? আমাদের অনেক হিসাব নিকাশ করতে হবে, তাই না? তাহলে কি করব, এটাকে আমরা ঘন্টা এবং মিনিটে প্রকাশ করবো, এবং ঘন্টার এখন প্রথমে যদি এটাকে আমরা মিনিটে প্রকাশ করি, কি করব, 60 দিয়ে ভাগ করব। এর সেকেন্ডে আছে, সেকেন্ড, এক মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে 60 দিয়ে ভাগ করব। এই যে প্রথমে এটাকে 1,13,230 কে 60 দিয়ে যদি ভাগ করি, কিসে চলে যাবে, মিনিটে চলে যাবে। এটাকে এটা যদি ভাগ করি কত হবে, ক্যালকুলেটর যদি হিসাব করি আমরা, কত আসবে, 1872 মিনিট, ঠিক আছে? 1872 মিনিট, এটা কিসে আসছে, মিনিটে আসছে, ঠিক আছে? এখন মিনিট থেকে যদি আমরা ঘন্টায় নিই, আমরা কি জানি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে আবার 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে যদি 1872 কে ভাগ দেই, দেখো 1872 কে 60 দিয়ে যদি ভাগ দেই, 60 18 মধ্যে যাবে না, যাবে 187 মধ্যে, 187 মধ্যে কতবার যায়, 3 বার, 180, ঠিক আছে? 180 হবে, তাহলে থাকবে কত, 7, আর এই যে 2 নামাবো, ঠিক আছে? আর 72 মধ্যে 60 কয়বার যাবে, একবার, 72 মধ্যে 60 একবার গেলে 60, থাকবে কত, 12, তাহলে কি হবে, এই যে আমাদের 31 ঘন্টা 12 মিনিট হবে। এই যে এটা হবে 31, যেটা আসছে আমাদের ভাগফল, এটা হবে কি ঘন্টা। আর যে 12টা কি আছে, অবশিষ্ট আছে, অবশিষ্টটা কি মিনিট থেকে আনতেছি, 1872 মিনিটের মধ্যে 12 মিনিট অবশিষ্ট আছে, তার মানে এই 12টা কি মিনিট, ঠিক আছে? 31 ঘন্টা 12 মিনিট। সুতরাং পুকুরটি পানি শূন্য করতে 31 ঘন্টা 12 মিনিট সময় লাগবে, ঠিক আছে? ওই যে ওই মোটরটা দিয়ে আমরা যদি পুকুরটা শূন্য করতে চাই, পানি শূন্য করতে চাই, তাহলে কত, 31 ঘন্টা 12 মিনিট সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা, কি করছি আমরা, আবার দেখি, আবার বলি তোমাদের। হ্যাঁ, বলছে আমাদের পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন, বলেই দিছে পানিপূর্ণ পুকুর, ঠিক আছে? তাহলে পুকুরের আয়তন সমানই পানি থাকবে। পুকুরের আয়তন যতটুকু হবে, ওর পূর্ণ ভাবে, হ্যাঁ, পুকুরটা পুরোপুরি পূর্ণ, এটা কমও না বেশিও না, ওর পুকুরটা পুরোপুরি পূর্ণভাবেই পানি থাকবে, তার মানে পুকুরের আয়তন সমান পানি থাকবে। তা পুকুরের আয়তন বের করছি, এটা মানে ওই সমানই কি আছে, পানি আছে, পানির আয়তন ওটা, ঠিক আছে? এখন এই সমান পানি আছে, এখন কি বলছে, 0.1 ঘনমিটার পানি শূন্য করতে 1 সেকেন্ডের প্রয়োজন। এটাকে আমরা ঐকিক নিয়মে করবো, 0.1 ঘনমিটার পানি শূন্য করতে 1 সেকেন্ডের প্রয়োজন। সুতরাং কি 0.1, সুতরাং 1 ঘনমিটার পানি শূন্য করতে কত সেকেন্ডের প্রয়োজন হবে, 1 ভাগের 0.1 সেকেন্ড। তারপর সুতরাং 11,323 ঘনমিটার পানি শূন্য করতে কত সেকেন্ডের প্রয়োজন হবে, এই যে 1 গুণ 11,323 বাই 0.1, 0.1 এর সাথে 10 গুণ করি, তাহলে এটা 1 হবে। নিচে 10 দিয়ে গুণ করছি হরকে, তাহলে উপরের লবকেও গুণ করা লাগবে 10 দিয়ে, গুণ করলে কি হবে, 1,13,230 সেকেন্ড। এটা সেকেন্ডে আছে, এটাকে কি নেবো আমরা, ঘন্টা এবং মিনিটে নিব। সেকেন্ডকে যদি প্রথমে আমরা মিনিটে নেই, কি করবো, 60 দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করলে কি হবে, 1872 মিনিট। তারপর 1872 মিনিটকে আমরা কি করবো, ঘন্টায় নিব, ঘন্টায় নিলে কি আসবে, 31 ঘন্টা 12 মিনিট। এই যে এখানে করছি আমরা কি, 31 ঘন্টা আসছে, ভাগফল আসছে 31, মানে এটা ঘন্টায় গেছে, এবং 12 কি মিনিটে ছিল, 12টা অবশিষ্ট ছিল, তারপর 12টা কি মিনিট, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা সবাই? যদি না বুঝে থাকো তাহলে কি আমাদের জানাবা, হ্যাঁ, ঠিক আছে, কমেন্ট করে জানাবা, আমরা বুঝা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর পাশাপাশি এই যে লেকচার শিটটা আছে, এটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের নেক্সট যে সৃজনশীলটা ছিল, ওটা কি ছিল, 31 নম্বরটা, আয়তকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। হ্যাঁ, ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার, এবং দেয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার, ঠিক আছে? এখন প্রথম প্রশ্নটা কি বলছে, ক নম্বর বলছে ক্যাম্পাস এলাকা কত হেক্টর, ঠিক আছে, কত হেক্টর। ক্যাম্পাসের ক্ষেত্রফল দিছে 10 একর, ঠিক আছে,
10 একর দিয়ে দিছে, মানে এটা ক্যাম্পাসের এলাকা 10 একর। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করব, হেক্টরে প্রকাশ করব। আমরা এটাকে হেক্টরে প্রকাশ করব। তাহলে দেয়া আছে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। আমরা কি জানি, আমরা জানি 2.47 একর সমান 1 হেক্টর। হ্যাঁ, 2.47 একর সমান 1 হেক্টর, এটা আমরা জানি। তাহলে 1 একর সমান, সুতরাং 1 একর সমান 1/2.47। সুতরাং 10 একর সমান কি হবে, 10 একর সমান কি হবে, 1 × 10/2.47 হেক্টর। এটাকে 10 দিয়ে 2.47 দিয়ে ভাগ দেই, কত হবে, 4.048 হেক্টর প্রায়। ঠিক আছে, দেখো হেক্টর এখানে কি 2.47 একরে 1 হেক্টর, মানে হেক্টর বড়। 2.47 একর হইলে 1 হেক্টর হবে, তার মানে কি 10 একরকে কি করবো, 2.47 দিয়ে ভাগ করব। 10 একরকে আমরা 2.47 একর দিয়ে ভাগ করতেছি। ঠিক আছে, ভাগ করলে কত পাবো, 4.048 হেক্টর পাবো। ঠিক আছে, এটা কি আমাদের প্রথমটার উত্তর। ক্যাম্পাস এলাকা কত, 4.048 হেক্টর অথবা 10 একর। 10 একর তো দিয়ে দিছে, যেহেতু হেক্টরে বের করতে বলছে, আমরা হেক্টরে বের করে দেখাইছি। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কি মনে রাখার লাগবে, মনে রাখার লাগবে যে এটা 1 হেক্টর সমান 2.47 একর। এটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে। ঠিক আছে, তারপর খ নম্বর প্রশ্ন কি বলছে দেখো। খ নম্বর বলছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করতে বলছে। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, সীমানা প্রাচীর মানে কি, সীমানা প্রাচীর মানে হলো এই যে পরিসীমাটা, এই যে স্কুল ধরো, স্কুলের এটা হলো সীমানা প্রাচীর, এই যে এটা হলো কি স্কুলের সীমানা প্রাচীর মানে পরিসীমা। তাহলে পরিসীমা নির্ণয়ের জন্য আমরা কি জানি, প্রথমে কি করা লাগবে, দৈর্ঘ্য এবং প্রস্থ বের করা লাগবে। আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে এবং দৈর্ঘ্য বলা আছে প্রস্থের 4 গুণ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা দেয়া আছে লিখতে পারি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর, এটাকে কি বলছে, মিটারে বের করতে বলছে। তাহলে মিটারে বের করতে হলে আগে ক্ষেত্রফলটাকে আমরা মিটারে নিব। ঠিক আছে, আমরা জানি কি 1 একর সমান 40, 46, 86 বর্গমিটার। এটা একটু আমরা কিভাবে মনে রাখবো, ধরো একটা মোবাইল নাম্বার দিয়ে মনে রাখবো। ঠিক আছে, 40, 46, 86, 40, 46, 86, 1 একর সমান 40, 46, 86, এবং এই যে 86-র আগে কি হবে, একটা দশমিক হবে, মানে 40, 46.86 বর্গমিটার। 1 একর সমান 40, 46, 46.86 বর্গমিটার। ঠিক আছে, 1 একর সমান যদি এটা হয়, তাহলে 10 একর সমান কি হবে, সুতরাং 10 একর সমান এত গুণ এত, তাহলে কি হবে, 40,468.6 বর্গমিটার, এটা হবে গুণ করলে। এখন কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ঠিক আছে, দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিছে। তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে প্রস্থ, আমরা ধরি প্রস্থ ধরতে পারি ক মিটার, সুতরাং দৈর্ঘ্য কি হবে 4 গুণ ক, প্রস্থের 4 গুণ যেহেতু বলছে, তাহলে 4 ক মিটার, দৈর্ঘ্যটি কি হবে প্রস্থের 4 গুণ হবে, তার মানে 4 ক মিটার। এখন কি করতে পারি, দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আমরা। দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমরা কি ক্ষেত্রফল পাই, তাহলে ক প্রস্থ গুণ দৈর্ঘ্য করছি এখানে, তাহলে ক গুণ 4 ক সমান কি 4 ক স্কয়ার, ক আর ক গুণ করলে কি স্কয়ার, 4 ক স্কয়ার। এটা সমান কি প্রস্থ মতে এই যে ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয়ের তো সূত্র এটা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ করে আমরা কি পাচ্ছি, 4 ক স্কয়ার সমান এটাই পাচ্ছি। এটা ক্ষেত্রফল দেয়াই আছে। একরে ছিল, আমরা এটাকে বর্গমিটারে নিয়ে আসছি, এটা পাইছি। ঠিক আছে, তাহলে এখন ক স্কয়ার বা ক স্কয়ার সমান কি লিখতে পারি, 4, এদিকে 4 গুণ অবস্থায় আছে ক স্কয়ার সাথে, ওইদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, বা ক স্কয়ার সমান 40,468.6 ভাগ 4 বর্গমিটার। ঠিক আছে, এটা যদি ভাগ করি, তারপর কি করব, ক ক স্কয়ারকে যদি বর্গমূল করি, বর্গমূলে রুটে আর স্কয়ার কাটা, তাহলে শুধু থাকবে ক। তাহলে এই পাশেও বর্গমূল করতে হবে, এই পাশে যদি বর্গমূল করি, দেখো 40,468.6 ভাগ 4, এটা করলে একটা আসবে। এটাকে যদি পুরোটাকে যদি বর্গমূল করি, কত আসবে, 100.58 মিটার প্রায়। এটা কি আসছে, প্রস্থ। ক সমান আমরা কি ধরছি, ক সমান প্রস্থ ধরছি, এটা প্রস্থের মান আসছে। হ্যাঁ, তাহলে কি প্রস্থের মান আসছে এটা 100.58 মিটার। এখন আমরা কি জানি, এখন দৈর্ঘ্যের মান বের করতে পারি, 4 গুণ ক, 4 গুণ এটা, এটা দিয়ে বের করতে পারি। ঠিক আছে, এখন আমরা যেহেতু বলছি কি পরিসীমা নির্ণয় করতে, আমরা কি জানি, পরিসীমা সমান দৈর্ঘ্য গুণ 2 গুণ দৈর্ঘ্য যুগ প্রস্থ, এটা জানি আমরা। হ্যাঁ, এখন স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য সমান ক্যাম্পাসের পরিসীমা। আগেই বলছিলাম আমরা কি, স্কুল প্রাচীরের সীমানা প্রাচীর মানে স্কুলের যে প্রাচীর দেয়া আছে, দেয়াল দেয়া আছে, এটার সীমানা কটটুক, কটটুক বলছে আমাদের। হ্যাঁ, কটটুক মানে কি, এটার পরিসীমার সমান হবে এই যে এই দৈর্ঘ্য যুগ প্রস্থ, দৈর্ঘ্য যুগ প্রস্থ, এবং দুই দিকে আছে দৈর্ঘ্য যুগ প্রস্থ, তাহলে 2 দিয়ে গুণ করবো, দৈর্ঘ্য যুগ প্রস্থ গুণ 2, এই জন্য আমরা কি পরিসীমা বের করব। পরিসীমা যদি বের করি, দেখো কি 2 গুণ দৈর্ঘ্য কত 4 ক যুগ প্রস্থ কত ক,
4 ক আর ক যোগ করলে কত 5 ক, তাহলে 2 গুণ 5 ক, তাহলে 5 গুণ 2 কত 10, 10 গুণ ক, 10 গুণ ক কত পাইছি, ক মানে প্রস্থের মান কত পাইছি 100.58 মিটার। ঠিক আছে, এটাকে এইভাবে লিখছি 100.58। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি 1005.8 মিটার। এটা কি আমাদের পরিসীমা। ঠিক আছে, আমরা এভাবে করতে পারি, এই যে এইভাবে 4 ক যোগ ক, অথবা আমরা ডিরেক্ট দৈর্ঘ্যটাও বের করতে পারি। 4 গুণ 100.58 গুণ করলে কত হবে তোমার 400, 2 দশমিক সামথিং কিছু একটা আসবে, 32, 32 আসবে। হ্যাঁ, 400.32 আসবে। এই তাহলে 400.32 যোগ 100, এটা করলে একটা পাইতাম, এটার সাথে 2 গুণ দিতাম। ঠিক আছে, এভাবে করতে পারবো অথবা এভাবে করতে পারবো। ঠিক আছে, তাহলে কি করছি আমরা, দেখো আমরা করছি হলো প্রথমে ওইটার একরে ছিল ক্ষেত্রফলটা, ওইটাকে আমরা কি করছি মিটারে নিয়ে আসছি, বর্গ মিটারে নিয়ে আসছি। তারপর আমরা প্রস্থ ধরছি ক মিটার এবং দৈর্ঘ্য ধরছি 4 ক মিটার, যেহেতু 4 গুণ। হ্যাঁ, তারপর দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমরা জানি ক্ষেত্রফল পাই। ক্ষেত্রফল পাইছি আমরা এটা 40,468.6 বর্গ মিটার। এটাকে আমরা এটার থেকে আমরা ক বের করছি, এটা 100.58। তারপর আমরা জানি কি স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য সমান কি ক্যাম্পাসের পরিসীমার সমান। ক্যাম্পাসের পরিসীমার সমান। তাইলে ক্যাম্পাসের পরিসীমা আমরা কি জানি, দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 4 ক আর ক প্রস্থ ক, 4 ক আর ক 5 ক, 5 ক গুণ 2 মানে 10 ক, 10 গুণ ক, ক এর মান ছিল 100.58, 10 গুণ 100.58 করলে 1005.8 মিটার। সুতরাং নিম্ন স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য কত পাইছি আমরা 1005.8 মিটার। ঠিক আছে, এখন নেক্সট কোয়েশ্চেন মানে গ নাম্বার কি বলছে দেখো। গ নাম্বার বলছে তোমার অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। ঠিক আছে, এখন দেখো এখানে কি বলছে, ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার এবং 10 মিটার। এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ 35 মিটার এবং উচ্চতা কি 10 মিটার, এবং দেয়ালের পুরুত্ব কি দিছে 15 সেন্টিমিটার। অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। ঠিক আছে, এটা হলো আমাদের কি দেয়াল, এই যে এটা হলো পুরোটা হলো একটা অডিটোরিয়াম। এই যে এই অংশগুলো হলো কি আমাদের দেয়াল। দেয়ালের পুরুত্ব কত দিচ্ছে 15 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে নেই কি আসবে 0.15 মিটার আসবে। ঠিক আছে, তাহলে কি করতে পারি আমরা, দেখো চিত্র অনুযায়ী দৈর্ঘ্যের দুই দেয়ালের আয়তন। হ্যাঁ, দৈর্ঘ্যের দিক কোনটা, এই যে এটা হলো দৈর্ঘ্যের দিক, এই এক দিক, দৈর্ঘ্যের কি দুইটা দিক আছে, এই আরেক দিক। হ্যাঁ, তাহলে এর জন্য আমরা কি করতে পারি, দৈর্ঘ্যের দুই দেয়ালের আয়তন নির্ণয় করতে পারি। তাহলে দৈর্ঘ্য কত, ওই দেয়ালের দৈর্ঘ্য হলো 40 মিটার, উচ্চতা কত, ওই দেয়ালের উচ্চতা কত 10 মিটার। ধরো এই দেয়ালের উচ্চতা কত আছে 10 মিটার, এই যে 40 মিটার দৈর্ঘ্য এবং উচ্চতা 10 মিটার। এখন এখানে প্রস্থটা কি হবে, আমাদের প্রস্থটা হবে এখানে এই যে পুরুত্ব দেয়া আছে যেটা, এটা। ঠিক আছে, দেয়ালের পুরুত্ব কত দেয়া আছে, দেয়ালের পুরুত্ব দেয়া আছে 0.15 মিটার, মানে 15 সেন্টিমিটার ছিল, এটাকে আমরা মিটারে নিচে 0.15 মিটার। ওই পুরুত্বটা এখন কি হিসাবে কাউন্ট হবে, ওই পুরুত্বটা এখন দেয়ালের প্রস্থ হিসাবে কাউন্ট হবে। ঠিক আছে, এই হলো দেয়ালের উচ্চতা এবং এই হলো দেয়ালের দৈর্ঘ্য, এবং দেয়ালের পুরুত্বটা এখন কি হিসাবে কাউন্ট হবে, দেয়ালের পুরুত্বটা এখন প্রস্থ হিসাবে কাউন্ট হবে। ঠিক আছে, এই যে এটা হলো দেয়ালের পুরুত্ব, এই পুরুত্বটা এখন প্রস্থ হিসাবে কাউন্ট হবে। তাহলে দেয়ালের দুই দিকের আয়তন কি হবে, মানে দুই দিকের পুরুত্ব, দুই দিকের আয়তন নির্ণয় করবো। একদিকের আয়তন কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে দুই দিক যেহেতু 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, দৈর্ঘ্য কত দেয়ালের 40, প্রস্থ কত, পুরুত্বটাই প্রস্থ এখন 0.15। ঠিক আছে, আর উচ্চতা কত 10 মিটার, দেয়ালের উচ্চতা 10 মিটার। ঠিক আছে, এটাকে যদি আমরা করি কি হবে দেখো, 2 গুণ আছে, তাহলে শূন্য, এটা দশমিক এখানে আসবে, আবার এই 0.দশমিক এখানে আসবে, তাহলে 4×15 60 গুণ 2 মানে 120 ঘনমিটার। ঠিক আছে, 120 ঘনমিটার, এটাকে আমরা ক্যালকুলেশন করে পাইছি কি 120 ঘনমিটার। এখন যদি দেখো এটা কি আমাদের দৈর্ঘ্যের দিকেরটা চলে গেছে। হ্যাঁ, এখন কি প্রস্থের দিকের আয়তন বের করতে হবে না, প্রস্থের দিকের আয়তন বের করবো আমরা। ঠিক আছে, প্রস্থের দিকের আয়তনে কি হবে দেখো, প্রস্থটা কি ছিল, একটু প্রস্থ ছিল না আমাদের। হ্যাঁ, প্রস্থ একটু ছিল, কিন্তু এখন দেখো দৈর্ঘ্য যখন নিছি পুরুত্ব সহ নিছি, দেয়ালের পুরুত্ব সহ দৈর্ঘ্যটা নিয়ে নিছি, তার মানে এদিক থেকে 0.15 বাদ গেছে এবং এদিক থেকে 0.15 বাদ গেছে প্রস্থের দিক থেকে। ঠিক আছে, প্রস্থের দিক থেকে এদিক থেকে 0.15 মিটার বাদ গেছে এবং এদিক থেকে 0.15 মিটার বাদ গেছে। তাহলে বাদ গেলে কি লিখতে পারি আমরা, এখন দেয়ালের প্রস্থ কি হয়েছে তাইলে, সুতরাং প্রস্থের দিকে দেয়ালের
দৈর্ঘ্য কি হয়েছে, মানে এই যে প্রস্থের দিকে দেয়ালের দৈর্ঘ্য, এই যে এটুকের দৈর্ঘ্য কি হয়েছে 35, এটা পুরাটা ছিল 35, তারপর বিয়োগ 2 গুণ এদিক থেকে 0.15, এদিক থেকে 0.15, মানে 2 গুণ 0.15, মানে 34.7 মিটার হয়েছে। এখন এটুকের দৈর্ঘ্য কি হয়েছে 34.7 মিটার, এটুকের দৈর্ঘ্য হয়েছে, মানে প্রস্থের দিকের দৈর্ঘ্য, ঠিক আছে। সুতরাং প্রস্থের দিকে দুই দেয়ালের আয়তন কি হবে, 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে। এখানেও কি প্রস্থের দিকের, এই যে প্রস্থের দিকের পুরুত্বটা এখন কি হিসেবে কাউন্ট হবে, প্রস্থ হিসেবে কাউন্ট হবে, হ্যাঁ। আর এই যে কি আছে, এটা কি উচ্চতা আছে, উচ্চতা কত 10 মিটার, দৈর্ঘ্য আমরা পাইছি 34.7, এই যে 2 গুণ 34.7, আর প্রস্থ কি হবে, পুরুত্বটা এখন প্রস্থ হিসেবে কাউন্ট হবে 0.15 গুণ উচ্চতা কত 10 মিটার, 10, এটা করলে কত পাবো 104.1 ঘনমিটার। এখন বলছে কি আমাদের অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করতে, ঠিক আছে। আমরা দৈর্ঘ্যের দিকে 2 করছি, 2 দেয়ালের আয়তন নির্ণয় করছি, এবং প্রস্থের দিকে 2 দেয়ালের আয়তন নির্ণয় করছি। এখন এই 2 দেয়াল দৈর্ঘ্যের দিকে 2 এবং প্রস্থের দিকে 2 যদি যোগ করে দেই, তাহলে কি টোটাল 4 দেয়ালের 4 দেয়ালের আয়তন পেয়ে যাবো আমরা, ঠিক আছে। সুতরাং 4 দেয়ালের ক্ষেত্রফল, আয়তন, ক্ষেত্রফল না, সুতরাং 4 দেয়ালের আয়তন কি হবে, দৈর্ঘ্যের দিকে 2 দেয়ালের আয়তন যোগ প্রস্থের দিকে 2 দেয়ালের আয়তন। দৈর্ঘ্যের দিকে 2 দেয়ালের আয়তন কত পাইছি 120 ঘনমিটার, প্লাস প্রস্থের দিকে কত পাইছি 104.1 ঘনমিটার, দুইটা যোগ করলে কত পাবো 224.1 ঘনমিটার। সুতরাং নির্ণেয় 4 দেয়ালের আয়তন সমান 224.1 ঘনমিটার, ঠিক আছে। তাহলে কি করছি আমরা, দেখো বলছে যে কি বলছে হলো অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করতে, দেয়ালের আয়তন নির্ণয় করতে, ঠিক আছে। দেয়ালের আয়তন নির্ণয় করার জন্য কি লাগবে, দেয়ালের দৈর্ঘ্য, দেয়ালের প্রস্থ এবং দেয়ালের উচ্চতা। এখন দেয়ালের প্রস্থটা আমরা কি পাবো, এই যে দেয়ালের পুরুত্ব, দেয়ালের পুরুত্বটাই কি হবে, এখন দেয়ালের প্রস্থ হবে, ঠিক আছে। দেয়ালের পুরুত্বটাই দেয়ালের প্রস্থ, এই যে একটু দেয়ালের প্রস্থ, হ্যাঁ। তাহলে দেয়ালের দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্যের দিকে দেয়ালের দৈর্ঘ্য জানি 40 মিটার, এবং দেয়ালের উচ্চতা জানি কত 10 মিটার, এই যে উচ্চতা হলো 10 মিটার, হ্যাঁ। আর দেয়ালের প্রস্থ এখন কোনটা কাউন্ট হবে, এই যে দেয়ালের পুরুত্ব 0.15, তাহলে দেয়াল দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের আয়তন আমরা নির্ণয় করতে পারি 2 দিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দেয়ালের দৈর্ঘ্যের দিকে 2 দেয়ালের মানে আয়তন নির্ণয় করছি 120 বর্গমিটার। এখন প্রস্থের দিকের ক্ষেত্রে কি হয়েছে, প্রস্থের দিকের ক্ষেত্রে এই যে দৈর্ঘ্যের দিকের ক্ষেত্রে যে প্রস্থ ছিল 0.15, দৈর্ঘ্যের থেকে মানে প্রস্থের থেকে এটা বাদ গেছে, এবং এদিক থেকেও এটা বাদ গেছে, বাদ গেলে কত থাকবে 34.7, মানে 35 মিটার ছিল প্রস্থ, এটা থেকে 2 গুণ 0.15 বাদ গেছে, বাদ গেলে 34.7 মিটার থাকছে, ঠিক আছে। সুতরাং প্রস্থের দিকের আয়তন কি হবে, এইদিকে প্রস্থ এবং এদিকে প্রস্থ, দুই দিকের প্রস্থের আয়তন, তাহলে 2 দিয়ে গুণ করবো, 2 গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে প্রস্থের দিকের দৈর্ঘ্য কি এখন এটা 34.7, এবং উচ্চতা কি, উচ্চতা সেম 35, এবং দৈর্ঘ্য প্রস্থ কি, প্রস্থ হলো এই যে 0.15, এটা কাউন্ট হবে, হ্যাঁ। করলে আমরা কি পাচ্ছি, 2 দিয়ে এটা গুণ করে কত পাচ্ছি, ক্যালকুলেশন করে 104.1 ঘনমিটার। যেহেতু বলছে 4 দেয়ালের আয়তন নির্ণয় করতে, তাহলে দৈর্ঘ্যের দিকের আয়তন যোগ প্রস্থের দিকের আয়তন, এটা করলে আমরা কি পেয়ে যাবো, 4 দেয়ালের আয়তন পেয়ে যাবো। এটাই করছি আমরা, দৈর্ঘ্যের দিকে আয়তন যোগ প্রস্থের দিকে আয়তন করে আমরা পাইছি কি 224.1 ঘনমিটার, এটা কি 4 দেয়ালের আয়তন, ঠিক আছে। আচ্ছা, আজকে এটুকু ছিল আমাদের, ঠিক আছে। তোমরা যদি কিছু না বুঝে থাকো তাহলে আমাদের কমেন্ট করে জানাবা, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এবং এই যে লেকচার শিটটা এটা প্রোভাইড করার চেষ্টা করবো, ঠিক আছে। ভালো থাকো।